5 আগস্ট শেখ হাসিনার ভিডিও বার্তা। এখন যে আরেকজন আসছে শেখ হাম্বা আর গ্রেনেড হামলাকারী, তারপর আমি বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। দর্শক, শেখ হাসিনা তারেক রহমানকে হত্যার হুমকি দেওয়াতে এই মুহূর্তে দেশে উত্তেজনা। এদিকে আজ প্রকাশ হয়েছে শেখ হাসিনার ভিডিও বার্তা। দিল্লি থেকে শেখ হাসিনা তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছে। এই নিয়ে আজকে ধ্বংসলীলা আওয়ামী লীগ বিএনপির যুদ্ধ শুরু। মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই, এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে গণমাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অবমাননাকর বলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে এমন সুযোগ করে দেয়াকে জুলাই শহীদদের প্রতি চরম অপমান হিসেবে দেখছে ঢাকা। গত 2 বছরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতো ফরমাল কোনো অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তিনি লাইভে যুক্ত ছিলেন ঠিকই, শেখ হাসিনার ফাঁদে পড়েছে বিএনপি সরকার। আওয়ামী লীগের ভয় বিএনপি অস্থির। ইটস ট্রু। দর্শক, ধীরে ধীরে সামগ্রিক পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা। দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। গতকালকে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিল লাইভের মধ্যে। আজকে দেখতে পাচ্ছি আমরা ভিডিও প্রকাশ হয়। শেখ হাসিনা ভিডিওতে এসে অনেক কথা বলে সরাসরি তারেক রহমানকে শেষ করার হুমকি দিয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা দেশে আসার জন্য প্রতিনিয়ত অনেক কার্যক্রম করছে এবং আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশে বিভিন্ন দেশে গোপনে থেকে পরিকল্পনা করছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শেখ হাসিনার বক্তব্যে যা যা বলেছে, এবং শেখ হাসিনা অনেক রহস্য উন্মোচন করে অনেক হুমকি দেয়। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশের মধ্যে উত্তাল পরিস্থিতি করছে। সবকিছুই আপনাদের সামনে এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে ধারাবাহিকটি তুলে ধরবো এবং অসংখ্য গোপন ক্লিপ দেখাবো যেগুলো আপনারা আগে কখনোই দেখেন নাই এবং অবাক হবেন দেশের নিউজ দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে প্রতীক সংগ্রাম এবং 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে, আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল। কাদের শত্রু? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমেই সবসময় আওয়ামী লীগ ক্ষমতা চায়, কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। 1975 সালে জাতিপিতাকে হত্যার পর যে হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার মার্শাল ল দিয়ে যে নিষিদ্ধ করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে বন্দী ছিল, সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কোনো নিঃস্বার্থভাবে কাজ করে, জনগণের সেবায় কাজ করে, নিবেদিত হয়ে কাজ করে। তারপর একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 8 বার ক্ষমতায় গেছে। সেই যুক্তফ্রন্ট অথবা 56 সালে সরদি সাহেবের নেতৃত্বে, আর এরপরে যতবার আমরা আসছি, এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। সে 1954 সালে, 1970 সাল, 1973 সাল, 1956 সাল,
1996 সাল, 2008, 2014, 2018, 2024 প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। ক্ষমতায় কখনো পিছনের দরজা দিয়ে আসেনি, এটা তাদের মনে রাখা উচিত। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ। এবং যখন বেঁচে আছি, আল্লাহ দিন দেবে। প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তারা হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে, না পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এইগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। তাদের কাছে ইসলাম ধর্মও তো নিরাপদ না, জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না, এটা মাথায় রাখতে হবে। যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে, তারা শান্তিতে বিশ্বাস করে। আজ বুধবার 5ই আগস্ট 2026, দিল্লিতে এখন ঘড়িতে বেজেছে রাত 8টা। কয়েক মিনিট আগে এখানে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেষ হলো শেখ হাসিনার, যিনি ঠিক আজকের তারিখে 2 বছর আগে ভারতে এসে নেমেছিলেন, তার প্রথম লাইভ প্রেস ইন্টারাকশন। পুরোদস্তুর সংবাদ সম্মেলন হয়তো এটাকে বলা যাবে না, কারণ আমরা শেখ হাসিনার কোনো ছবি দেখতে পাইনি, ভিডিওতে নয়, তিনি তার অডিও শুনতে পেয়েছি। কিন্তু এই প্রথমবারের মতো লাইভ, কোনো লিখিত ইমেল সাক্ষাৎকার নয় বা কোনো টেলিফোন সাক্ষাৎকার নয়, তিনি সরাসরি একঝাঁক সাংবাদিকের সামনে এলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করলেন। ওই একই সাংবাদিক সম্মেলনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে, ছিলেন আওয়ামী লীগের অন্য নেতারাও, এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024-এ যে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে তিনি অনুতপ্ত কিনা, তিনি এইটার জন্য অনুশোচনা প্রকাশ করবেন কিনা, দুঃখ বা ক্ষমা প্রকাশ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলটা ঠেলে দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোর্টে। এবং সজীব ওয়াজেদ জয় তার উত্তরে বলেছেন, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ইন্ডেমনিটি বা রক্ষা কবচ দিয়েছে হত্যাকারীদের, তাতে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড রক্ষা কবচ পেলে অন্যটারও সেটা পাওয়া উচিত। তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে নিরাপত্তারক্ষী বা পুলিশদের হত্যাকাণ্ড যদি সেটা বৈধ হতে পারে, সেটার হত্যাকারীরা যদি সেটার জন্য আইনের রক্ষা কবচ পেতে পারেন, তাহলে অন্য হত্যাকাণ্ডগুলো সেই একই সুবিধা পাওয়ার অধিকারী, এটাই তারা দাবি করেছেন। আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাস এখন প্রশ্ন হলো, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি কিছুদিন আগে যে ঘোষণা করেছেন, সে ব্যাপারে আজ নতুন তিনি কি বললেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশে ফেরার কি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে, তিনি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, বলেছেন ডিসেম্বরে ফিরব। বাংলাদেশ সরকারের সঙ্গে কি ব্যাকডোর কোনো আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে, তিনি সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন, তার ছেলেও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে, এই প্রশ্নেরও আমরা কোনো সরাসরি উত্তর পাইনি। তারা বলেছেন যে ভারত এর আগে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, তাদের সেই বিশ্বাস আছে। ভারত যে আতিথ্য শেখ হাসিনাকে দিয়েছে তার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের এখন প্রয়োজন রিকনসিলিয়েশন, অর্থাৎ
ঐক্য সংহতির পরিবেশ, এখন রাজনৈতিক বিভক্তির সময় নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরলে, তিনি দেশে ফিরলে তিনি চাইবেন সমস্ত মতপথের লোককে নিয়ে, রাজনীতির লোককে নিয়ে একটা রিকনসিলিয়েশনের পরিবেশ তৈরি করতে। এবং সভায় উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন তারা রিভেঞ্জ বা বদলা চান না, তারা চান ঘৃণা বা রাজনৈতিক বিদ্বেষকে আশা দিয়ে প্রতিস্থাপিত করতে, আশা দিয়ে রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এফসিসির সভাকক্ষে চলেছে এই লাইভ ইন্টারাকশন, যার মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট শেখ হাসিনা অনলাইনে যুক্ত ছিলেন এই কনফারেন্সে। এবং হলে কারা ছিলেন? তারা ছিলেন মূলত দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশীয় বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এফসিসির কর্মকর্তারা, এফসিসির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীরা, এবং ভারত সরকারের বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তবে ভারতের সাবেক কূটনীতিক এবং মানে শেখ হাসিনাকে এত স্বতঃস্ফূর্ত, এত আত্মবিশ্বাসী এবং এত একরকমের হাসি খুশি মনে হচ্ছিল, বুঝতে অসুবিধা হচ্ছিল না যে 2 বছর ধরে নির্বাসনের পর তিনি যখন ঠিক করে ফেলেছেন যে দেশে তিনি ফিরবেনই, এবং তিনি যখন উপলব্ধি করতে পারছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, যিনি বহু প্রতিকূলতা পার হয়েছেন, যিনি বহুবার দেশে ফেরায় বাধার সম্মুখীন হয়েছেন, তিনি যখন বুঝতে পারছেন তার জনগণ প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন যে তার দল নেতা কর্মীরা প্রস্তুত, তিনি যখন বুঝতে পারছেন তিনি প্রস্তুত দেশে ফিরতে, তখন তার ভেতরে এমন একটা স্বস্তি এসেছে, এমন একটা বিশ্বাস এসেছে যে তিনি তার কথার মধ্যে সেটা স্পষ্টত ফুটে উঠছিল। শেখ হাসিনা দিল্লির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে ভারতের সংবাদ মাধ্যম যখন এটা ব্যাপকভাবে প্রচার করছিল, বিশেষভাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনাজ হোম কামিং, এই শিরোনাম দিয়ে যখন দিল্লিতে নিযুক্ত বিদেশি সংবাদদাতারা, মানে বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদদাতাদের ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল, তখন থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছিল যে এই অনুষ্ঠানেই 2024-এর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তখনই নানা প্রশ্নের উত্তরে অনুসন্ধানে বোঝা গিয়েছিল শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি মানে কিছুতেই তিনি ভিডিও বার্তার কোনো কথা বলছেন না, তিনি ভিডিওতে আসবেন এমন কোনো কথাও নেই। এমনকি ওই দাওয়াত পত্রটিতেও লেখা ছিল শেখ হাসিনা লাইভ সংযুক্ত হবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ওই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটিকে সাংবাদিক সম্মেলন, সংবাদ সম্মেলন হিসেবে অভিহিত করছিল ভারতীয় মিডিয়া। কেন, সেটাও খুব পরিষ্কারভাবে দিল্লির সংবাদ সম্মেলনটির শুরু হওয়ার পর যখন পৃথিবী জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এই সংবাদ সম্মেলনটি লাইভ করা শুরু করলো, তখন পরিষ্কার হয়ে গেল। মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনটিতে তখন তিল ধারণের জায়গা নাই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিল্লিতে নিযুক্ত বিদেশি প্রতিনিধিরা যেমন সেই সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার বক্তব্য শুনতে, শেখ হাসিনার প্রশ্নের উত্তর দিতে, তেমনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকেরাও খুব স্বাভাবিকভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে প্রশ্ন করতে। শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর তখনও শ্রোতা হিসেবে একটা প্রশ্ন বারবার মনে যাচ্ছিল যে শেখ হাসিনা কি লাইভ কথা বলছেন, মানে যেটা নিয়ে গত কদিন ধরে ব্যাপক গবেষণা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাসের পর স্ট্যাটাস লেখা হয়েছে যে শেখ হাসিনা অডিও বার্তা দেবেন এটা, আর এমনকি উনার নিশ্চয়ই এই লাইভে বক্তব্য রাখার কোনো অনুমোদন নাই, উনার নিশ্চয়ই এসে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অনুমোদন নাই, ওই রকম রেকর্ডেড অডিও বার্তা তো তিনি কতখানেই পাঠান। তখন প্রশ্ন করছিলাম মনে মনে এবং নিজের বয়ানেও যে সত্যি যদি উনি অডিও বার্তা দিলে কিছু নাই আসে যায়, এই অনুষ্ঠান নিয়ে এত কথা কেন? কিন্তু এমনকি রেকর্ডেড অডিও বার্তা দিল্লির একটা অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে, আন্তর্জাতিক গণমাধ্যমের ঘর ভর্তি সাংবাদিকদের সামনে বাজবে, এটা জানার পর থেকেই বাংলাদেশ সরকার নানাভাবে ভারত সরকারকে আপত্তি জানাতে থাকে। এবং শেখ হাসিনার ফাঁদে পড়েছে বিএনপি সরকার। আওয়ামী লীগের ভয় বিএনপি অস্থির। ইটস ট্রু। দর্শক, ধীরে ধীরে সামগ্রিক পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। শেখ হাসিনা দিল্লির একটা অন্ধকার প্রকোষ্ঠে বসে বিএনপিকে নাকানে চুবানি খাওয়াচ্ছে, আর বিএনপি তার অদক্ষতা, অযোগ্যতার কারণে ধরা খাচ্ছে, ভয় অস্থির। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে বিএনপির একটা দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করছি। এখন শেখ হাসিনা মূলত দুষ্ট, ভয় দেখান, দুষ্টমি করেন। এই যে আমি আসছি, বর্ডার থেকে চট করে ঢুকে পড়বো, ডিসেম্বরের মধ্যেই ফিরবো, আর বিএনপির মধ্যে একটা অস্থিরতা। এর মানে
বিএনপির আবার শেখ হাসিনার লোকজন ফাওর উপর গুঞ্জন গুজব ছড়ায়, এই যে আমরা রাজপথে নামবো 23 জুন, আমরা এই করব 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আসলে কিছুই না। বিএনপি একদম সেনা মোতায়েনও করে, কিন্তু দিন শেষে কিছু না। এর মানে শেখ হাসিনা এই দুষ্ট মহিলা। দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ভিডিও বার থেকে ঘিরে অসংখ্য কথা, শেখ হাসিনা যা যা বলেছে ভারতের দিল্লি থেকে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং শেখ হাসিনার বিষয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।